কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকম্প চলছে। অনেক কিছুই হয়েছে পাস্ট উইকে। আমরা কথা বলবো অনেক মজার কিছু ঘটনা নিয়ে। আজকে আমাদের এই ভূমিকম্পের যেই নিউজগুলো থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে ওরাকল, যারা হচ্ছে অনেক এমপ্লয়ি লে অফ করেছে। থাকবে উবার, যারা হচ্ছে বিলিয়ন ডলার হচ্ছে বেট নিয়েছে রোবোট্যাক্সির উপরে। এবং থাকবে বাংলাদেশ কর্নার, যেখানে আমরা কথা বলবো বাংলাদেশি বাবা মাদেরকে নিয়ে, কিভাবে তারা এই যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাদের সন্তানদেরকে বেড়ে তুলবেন। সো আমি ইয়াসের আরাফা, আপনাদেরকে স্বাগতম ফিফথ অ্যাভিনিউ ভয়েস ব্রাদার সিরিজের তৃতীয় এপিসোডে। এবং আমার সাথে আছেন ভাইয়া। ভাইয়া, থ্যাংক ইউ ইয়াসির। খুব ভালোভাবে বলেছো তুমি। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভবত ভূমিকম্পই চলছে ইন এআই ইন্ডাস্ট্রি। আমরা যারা আম, আমরা যারা এআই ফলো করি এবং আমরা যারা নিউজ ফলো করি, এবং আমাদের লাস্ট দুটো এপিসোডে আমরা কাভার করেছিলাম যে এআই ইম্প্যাক্টটা কোথায়, কেমন হতে পারে, কিভাবে হতে পারে। এবং সম্ভবত এই বছর থেকে আমরা এই ধরনের আরো নিউজ দেখব, যেখানে আমাদের আহ, অনেকের হয়তো গল্পগুলো থাকবে এরকম যে আমি ভালো জব করতাম, আমি বড় বড় কোম্পানিতে জব করতাম, এবং কোনো একদিন সকালবেলা ভোরে উঠে দেখি একটা মেসেজ আসলো আর ইমেল আসলো কোম্পানি থেকে, এবং ওখানে বলা হলো যে আপনার অ্যাকচুয়ালি আপনার গত কালকেই ছিল আপনার লাস্ট ওয়ার্কিং ডে। সো এই স্টোরিগুলো অলরেডি চলছে, ওরাকল দিয়ে শুরু হয়েছে এবং ভবিষ্যতেও আরো আরো হবে, এবং এইটার ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আজকে গুড মর্নিং, এবং আমার এখান থেকে আমি নিউ ইয়র্ক ইস্ট কোস্ট থেকে বলছি। আমি এবং ইয়াসির আমরা এখান থেকে কানেক্ট করার চেষ্টা করছিলাম বহু আগ থেকে অ্যাকচুয়ালি, বাট কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা একটু ডিলেড হয়ে যায়। বাট এগেন, লাভলি মর্নিং ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড ইয়াসির। ইয়া, আমি বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। সো হ্যাঁ, এটা অবশ্যই কঠিন একই সময়ে ম্যানেজ করা এবং কানেক্ট করা এবং এই শোটা হোস্ট করা। সো যাই হোক, আমরা এখন শোতে আছি, তো আমরা তাহলে শুরু করি। ইয়াস। ওকে, সো প্রথমে আমরা আসি ওরাকল দিয়ে। সো ওরাকলের প্রায় 3 লাখের মতো এমপ্লয়িজ আছে। তো মার্চের শুরু থেকেই কথা চলছিল ওরাকলে যে একটা এমপ্লয়ি কাট হতে পারে। হ্যাঁ, বাট পাস্ট উইকে ওরাকল একটা বড় অংশ তাদের এমপ্লয়ির কাট করে দিয়েছে, আই মিন লে অফ করে দিয়েছে। সো ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে যে ওরাকেল একটা বিগ টেক কোম্পানি, এবং তারা এআইতে স্ট্রঙ্গার হতে চাচ্ছে, শক্তিশালী হতে চাচ্ছে অন্য সব বড় বড় যে জায়েন্টস আছে, এআই জায়েন্টস তাদের মতো। তো সেই জন্য হঠাৎ করেই তারা তাদের একটা পোর্শন এমপ্লয়িজ তারা হচ্ছে লে অফ করে দেয়। এই নাম্বারটা কত হতে পারে তোমার কি মনে হয় ভাইয়া? এটা তারা বলে যে 30%, নট 30%, অ্যাকচুয়ালি 30,000 এমপ্লয়িজ তারা লে অফ করে। এবং এটা বিভিন্ন কান্ট্রি থেকে, নট অনলি ইউএসএ, এটা ইউএসএ, ইন্ডিয়া, কানাডা এবং মেক্সিকো থেকে ওরা এই লে অফটা করে। বাট ওটা যাওয়ার আগে আমি একটা আহ, মানে আমি একটা ভিউয়ারদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে, ইমাজিন আপনি সকাল 6টার সময় একটা ইমেল পেয়েছেন আপনার কোম্পানি থেকে, এবং আপনি ওই কোম্পানিটাতে কাজ করছেন সে ফর এক্সাম্পল গত 15 বছর থেকে বা 20 বছর থেকে। এবং একদিন সকালবেলা উঠে আপনি দেখলেন আপনার একটা ইমেল এসেছে কোম্পানি থেকে, এবং ইমেলটা পড়ে আপনি দেখলেন যে ইউ হ্যাভ বিন লেড অফ, আপনাকে কোম্পানি ছাঁটাই করেছে। আপনি যদি পারফরমেন্স দেখে থাকেন, আপনার পারফরমেন্স ইজ আউটস্ট্যান্ডিং। আপনার যদি কোম্পানি পারফরমেন্স দেখেন, সেটাও আউটস্ট্যান্ডিং, এবং কোনো হেডসআপ নেই, কোনো ক্ল্যাশ নেই ম্যানেজারদের সাথে, কোনো স্টেক হোল্ডার সাথে কোনো ক্ল্যাশ নেই, কিন্তু হঠাৎ ওই ইমেল। এটা কি এক্সপেক্টেড? মোটেও না, কিন্তু এটাই হয়েছে ওরাকলের সঙ্গে। এবং এই ওরাকলের যেই নাম্বার, যেটা ইয়েসে তুমি বললা যে 3 লাখ এমপ্লয়িজ, ওরাকলের
কালচারটা এরকম যে ওরাকলে যে চান্স পেয়েছে জবের জন্য, ন্যাচারালি তারা জব সুইচ করে না, তারা লং টার্ম ওখানে থেকে যায়। এবং এটা সুযোগ সুবিধা ছিল অসাধারণ, অলমোস্ট এটা ইকুইভ্যালেন্ট টু গভর্নমেন্ট কোম্পানি ছিল। এবং এটার যেই শেয়ার ভ্যালিউ, মার্কেট ভ্যালিউ, ইট ওয়াজ অ্যামেজিং। এটা লাস্ট ইয়ারে এটার গ্রোথ ছিল প্রচণ্ড রকমের, লাস্ট কোয়ার্টারের গ্রোথ ছিল, কিন্তু সাডেনলি এই কোয়ার্টারে এসে এইটা তারা 31 মার্চ ইনিশিয়েট করেছে নতুন লে অফ। এটার যে বিহাইন্ড এ স্টোরি, ইটস ইভেন ইভেন অ্যালার্মিং। আপনার যখন কোম্পানি প্রফিট করছে, ইউ ডোন্ট এক্সপেক্ট লে অফ, ইউ এক্সপেক্ট মোর হায়ারিং। কিন্তু ওরাকলের ক্ষেত্রে টোটালি হয়েছে উল্টো। এখানে ওরাকল আপনার সুযোগ করে দিচ্ছে, দে আর মেকিং এ টন অফ মানি, কিন্তু লে অফ করছে অ্যাট দ্য সেম টাইম। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? ইয়েস স্যার, টু ইউ। সো দ্যাট ইজ রিয়েলি কনসার্নিং। এই ওরাকলের কাহিনীটা হয়তো যখন আমরা এক্সপ্লেন করব তখন হয়তো আপনি কানেক্ট করতে পারবেন না, বাট এখানে বাংলাদেশি বা আমরা যারা আছি তাদের জন্য অনেক কনসার্নিং কিছু বিষয় আছে। আমি একে একে ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা করব। প্রথমেই আমরা আসি একদম শুরুর ঘটনা থেকে, কেন ওরাকলের ঘটনাটা এত বেশি পপুলার বা ভাইরাল হয়ে যায়। প্রথমত হচ্ছে যে আগে থেকে কোনো রকমের হেডসআপ ছিল না। যে এমপ্লয়িটা আজকের দিনে, আজকে তার লাস্ট ওয়ার্কিং ডে হবে, যার, সে জানতো না আজকে যে তার লাস্ট ওয়ার্কিং ডে হবে। সে হঠাৎ করে সকাল 6টার দিকে উঠে দেখে যে ওরাকল লিডারশিপ থেকে একটা মেইল এসেছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড ইভ্যালুয়েশন ইউ হ্যাভ বিন লেড অফ। হাউ ফ্রাস্ট্রেটিং ইজ দ্যাট? কারণ আপনি জীবনের একটা সময় একটা কোম্পানিতে ব্যয় করেছেন, আপনার শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সব কিছু, অ্যান্ড উইদাউট এনি নোটিস, প্রায়র নোটিস, আপনাকে জাস্ট বলা হলো থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। এটা অনেক বেশি হতাশাজনক। এবং তার থেকেও হতাশাজনক হচ্ছে যখন যেই দিনে ওই নিউজটা আসে সেই দিনটাই হচ্ছে ওই কর্মীর লাস্ট দিন। হ্যাঁ, আপনি কিছু বলতেও পারবেন না, রাইট? এবং কিছু কিছু কর্মীর ক্ষেত্রে মেলও আসেনি, তারা ধরে নিয়েছে এরকম যে তাদের ভিপিএন অথবা স্ল্যাক মেসেজ কাজ করা বন্ধ করে দিয়েছিল হঠাৎ করেই। তারা হয়তো ভেবেছে এটা কোনো টেকনিক্যাল ইস্যু, বাট না। যখন দেখেছে যে মাস মাস তাদের যে সহকর্মীরা আছে তাদের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে, তখন তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, তাদেরকে ছাঁটাই করা হয়েছে। হ্যাঁ, সো এই নাম্বারটা আসলে কেমন? এই নাম্বারটা ওরাকলের তরফ থেকে এখনো কনফার্ম করা হয় নাই, নিশ্চিত করা হয় নাই। যেটা বলা হয়েছে যে ওরাকলের তরফ থেকে যে প্রায় 1000-এর মতো কর্মী হচ্ছে তারা ছাঁটাই করেছেন। কিন্তু অন্যান্য যে অ্যানালিস্ট বা এক্সটার্নাল অ্যাফেয়ার যে লিঙ্ক আপগুলো আছে সেখান থেকে ধারণা করা হচ্ছে যে এই সংখ্যাটা 1000 সত্য, বাট অ্যাকচুয়াল নাম্বার ক্যান বি 20 থেকে 30,000 কর্মী। এবং তার থেকেও ভয়ানক বিষয় হচ্ছে এই 20 থেকে 30,000 কর্মীর ভিতরে প্রায় 12,000 কর্মী হতে পারে ইন্ডিয়া থেকে। এবং মনে রাখতে হবে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই যে বড় বড় যেই ইউএস কোম্পানিগুলো আছে, হ্যাঁ, তারা কিন্তু অনেক কম বেতনে কর্মী নিয়োগ দিতে পারে। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া পাশাপাশি রাষ্ট্র, এবং আমাদের মধ্যে প্রায় একটা কম্পিটিশন হয় যে কে আগে কাজটা বাগিয়ে নেবে। সো যখন 12,000-এর মতো ইন্ডিয়ানস ছাঁটাই হয়েছে, আমাদের জন্য অবশ্যই এটা কনসার্নিং। হ্যাঁ, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। এখন আসি যে এই যে ছাঁটাই যে হয়েছে, আসলে কারা ছাঁটাই হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। সো ছাঁটাইয়ের মধ্যে আছে হচ্ছে আপনার আর্কিটেক্ট, অপারেশনস লিডার্স, আই সে অ্যাগেন লিডার্স, অপারেশনস লিডার্স। একটা লিড, অপারেশনস লিড অনেক কাজ করেন, সে অপারেশনসের এ টু জেড সব দেখেন, তাকেও ছাঁটাই করা হয়েছে। প্রোগ্রাম ম্যানেজার্স, আমরা গত এপিসোডেও ডিসকাস করছিলাম যে হয়তো এই যে ডিসিশন মেকিং যে রোলসগুলো আছে সেগুলো হয়তো এআই প্রুফ, বাট নো, এই ঘটনাটা আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে না, এখন কোম্পানি ভিন্নভাবে দেখছে, তাদের ভিশন ভিন্ন, তাদের গোল ভিন্ন, এবং ওই গোলে আপনার প্রোগ্রাম ম্যানেজার্সরাও রেহাই পাননি। তারপর আসে কারা? টেকনিক্যাল স্পেশালিস্টস, রাইট? তারপর আসে ওরাকলের হেলথ রিলেটেড টিমস, এবং মাল্টিপল বিজনেস ইউনিটের যেসব টিমগুলো আছে তারা ছাঁটাই হয়েছেন। সো এখন কথা হলো যে তাহলে আমাদের করণীয়টা কি এই ক্ষেত্রে? হ্যাঁ, সো আগে আমাদের বুঝতে হবে যে আসলে ওরাকল কি চাচ্ছে। অ্যাকর্ডিং টু সিএনবিসি এবং রয়টার লিঙ্ক রিপোর্ট অনুযায়ী এই যে 20 থেকে 30,000 কর্মী অ্যাপ্রক্সিমেট আনুমানিক, এই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ওরাকল প্রায় $8 থেকে $10 মিলিয়ন ফ্রি আপ করে ফেলেছে। এবং এই টাকাটা সম্পূর্ণ এআই ইনফ্রাস্ট্রাকচারে যাবে, যেমন ডেটা সেন্টার,
তারপর হচ্ছে কুলিং সিস্টেম, ইলেকট্রনিক্স, ইলেকট্রিসিটি মেইনটেনেন্স, এসব বিষয়ে, অর্থাৎ এআই রিলেটেড যা যা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, তারা এই সম্পূর্ণ টাকাটা কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে তারা এটা দিচ্ছে। এখন তারা যখন এই কর্মী ছাঁটাইটা করলো, তারা কি এটা দেখেছে যে এই কর্মীটা কি ভালো নাকি খারাপ, নাকি তারা এটা দেখেছে যে এই কর্মীটা আমাদের গোলের সাথে যায় কিনা? দ্য অ্যান্সার ইজ, তারা দেখেছে এই যে কর্মীটা আছে, সেই কর্মীটা কত বেশি ভ্যালু ক্রিয়েট করছে এবং আমাদের গোলের সাথে অ্যালাইন কিনা, রাইট? সো এখন বাংলাদেশে আমরা যারা আছি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমরা যদি এমন কোনো রোলে থাকি যে যে রোলগুলো হচ্ছে রিপিটেটিভ, হ্যাঁ, বেসিক ওয়ার্ক, যে ধরেন আপনি একজন জুনিয়র টেস্টার, আপনার জব রিস্কে, রাইট? কিন্তু আপনি যদি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতন ক্লাউড এবং ডেটা স্কিলস ইঞ্জিনিয়ার হন বা এই ধরনের কোনো রোলে থাকেন, আপনি সম্ভবত বেঁচে গিয়েছেন, অথবা আপনি এআই প্রুফ, রাইট? সো ওরাকলের কাহিনী থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি যারা আছে, তারা চাচ্ছে যে অল্প মানুষ রাখবে এবং তাদের থেকে অনেক বেশি ভ্যালু এক্সপেক্ট করে তারা, রাইট? সো এখনই সময়, তোমরা যারা জুনিয়র আছো, তারা অবশ্যই এই স্কিল সেটটাকে হচ্ছে টপ প্রায়োরিটি দিয়ে সহ স্কিল সেটগুলোকে গ্রো করা, রাইট? সো ভাই, আমরা গত এপিসোডেও বলছিলাম, আমরা প্রথম এপিসোডে জিজ্ঞেস করেছিলাম আমি তোমাকে যে এআই লে অফটা আসলে কেন হয়, তখন তুমি উত্তর দিয়েছিলে যে একটা এমপ্লয়ের পিছনে আনুষঙ্গিক অনেক খরচ আছে, যেমন তার খাবার দাবারের খরচ আছে, তারপর তাকে বেনিফিটস দিতে হয় অ্যান্ড স্টাফস। বাট এখন দেখা যাচ্ছে যে তারা কোনো কিছুরই তোয়াক্কা করছে না, তাদের কিছু লাগুক আর না লাগুক, তারা এবং যে কর্মীটা অলওয়েজ তাদের পাশে ছিল, বেস্ট পারফর্মিং ছিল, তাদেরকেও তারা লে অফ করে দিচ্ছে। সো এটা কি আমরা এআই ওয়াশিং বলতে পারি, বা আসলে এটার ভবিষ্যৎটা কোথায়? পারফেক্ট কোয়েশ্চেন। ম্যানেজমেন্টে এআই, ম্যানেজমেন্ট অলওয়েজ দেখে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুটটা, রাইট? সো যদি একটা টিমের মধ্যে সে ফর এক্সাম্পল 5 জন টিম মেম্বার থাকে এবং টিমের প্রজেক্ট ইজ বাজেটেড সে ফর এক্সাম্পল 6 মান্থস, এখন বাংলা। বিকজ অফ এআই অ্যাডপশন যেটা হয়েছে সেটা হচ্ছে 6 মান্থসের প্রয়োজন নেই, ওই সেম প্রজেক্টটা ক্যান বি ডান ইন 3 মান্থস অথবা 2 মান্থসের ভিতরে ডান করা সম্ভব। এখন যে এক্সট্রা টাইমটা বেঁচে গেল, এই টাইমটার জন্য তো তাদেরকে কিছু না কিছু করাতে হবে। তো হয়েছে যেটা সমস্ত কোম্পানির ক্ষেত্রে, যেহেতু সবাই এই সমস্ত বড় কোম্পানিগুলো এআই ইউজ করছে, এদের যারা এমপ্লয়িজ রয়েছে তারাও এআই ইউজ করছে। যেটা হয়েছে যে সবাই এআই ইউজ করার কারণে একটা প্রোডাক্টিভিটি বুস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং প্রোডাক্টিভিটি বুস্ট হওয়ার কারণে প্রোডাক্টগুলো জলদি ক্রিয়েট হয়ে যাচ্ছে দেন বাজেটের টাইমলাইন। এবং তখন যেটা করলো ওরা ওরা হয়তো চিন্তা করছে যে ঠিক আছে, ওয়াই ডোন্ট উই মার্জ সাম অফ দ্য টিমস। সো আমাদের কাছে সে ফর এক্সাম্পল 100 টিমস রয়েছে এবং টাইম বেঁচে যাচ্ছে, সো 100 টিমসকে আমরা ভেঙে সে ফর এক্সাম্পল 70 টিমসে নিয়ে আসলাম। মিনিং এখান থেকে লোক সরায় ওখানে দিলাম, ওখান থেকে লোক সরায় এখানে দিলাম, আর 30টা টিম অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, বিকজ যেই বাকি টিমগুলো রয়েছে ওরা ইনাফ ওয়ার্কিং আওয়ার্স তাদের রয়েছে প্রোডাক্ট ডেলিভার করার জন্য। সো এই রিস্ট্রাকচারিং এর মধ্যে দিয়ে সমস্ত কোম্পানি যাবে। ওরাকল ইজ দ্য ফার্স্ট ওয়ান টু কল ইট আউট যে এটা এআই এর জন্য হয়েছে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কি সেফ কিনা? আই থিঙ্ক কোয়েশ্চেনটা লিটল ভেগ, বিকজ probably তুমি ভালো কাজ করো, you are working the finest, like you are the finest quality employee, বাট প্রবলেম হচ্ছে যে প্রোডাক্ট বা যে প্রজেক্টের মধ্যে দিয়ে তুমি কাজ করছো সেটার ওই প্রয়োজনটা আর নেই, বিকজ এটাকে মার্চ করে ফেললে ওইটা টিমটা ডাই হয়ে যায় অটোমেটিকলি। সো ওরাকলের ক্ষেত্রে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেইন কজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যারা নতুন এবং যারা এআই শঙ্কিত, আমাদের ক্ষেত্রে সেম স্টোরি হবে। সো ট্রাই, আমার কাছে যেটা মনে হয় যে দ্য বেস্ট অপশন টু ক্যান সার্ভাইভ ইজ টু হ্যাভ এ স্ট্রং নেটওয়ার্ক উইদিন দ্য কোম্পানির ভিতরে, নেটওয়ার্কিং স্ট্রং রাখা, টিমের মধ্যে খোঁজ রাখা কোন টিমটার ইমপ্লিকেশনসটা সবচেয়ে বেশি, যে টিমের মধ্যে লোক লাগবে ওখানে আই থিঙ্ক সুইচ করার চেষ্টা করা, এটা কুড বি ওয়ান স্ট্র্যাটেজি। এবং
আমরা আরো দেখব অ্যাজ এআই আরো ভালো করবে, এআই মডেলগুলো আরো উন্নত হবে এবং এজেন্টগুলো আরো উন্নত হবে, তখন এই রিস্ট্রাকচারিং আরো ম্যাসিভ আকার ধারণ করবে। যেখানে 70 টিমস লাগতো একসময় সেখানে হয়তো 20টা বা 25টা টিমসের মধ্যে হবে, ফর এক্সাম্পল, রাইট? সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ট্রু স্টোরি। ধন্যবাদ ভাইয়া। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টোরি। ভাইয়া এক্সপ্লেন করবেন। সো ভাইয়া শুরু করো। আচ্ছা, হ্যাঁ। সো আউটস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট বলা চলে উবারের ক্ষেত্রে। উবার আমরা জানি এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা রাইড শেয়ার করতে পারি। আম, আমরা যদি কল করি উবার এসে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে দিয়ে যায়। তো কিছুদিন আগে এআই এর যে উবারের যে সিইও উনি একটা পডকাস্টে এসেছিলেন এবং উনি শেয়ার করেছিলেন যে আপ টু 80% অফ উবার ড্রাইভার্স অ্যাকচুয়ালি এক কোনো না কোনো সময় উবারে আর ড্রাইভ করবেন না। তো এবং ওই সার্ভিসগুলো প্রোভাইড করবে হচ্ছে রোবট। সো এই সপ্তাহে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে উবার $1.25 বিলিয়ন ইনভেস্ট করেছে রিভিয়ান কোম্পানির সঙ্গে। রিভিয়ান একটা এআই অর অটোনমাস ভেহিকল কোম্পানি, যারা ভেহিকল ক্রিয়েট করে সর্ট অফ টেসলা মতো অথবা ওয়েমের মতো। এবং যেটা হয়েছে যে তাদের টার্গেট হচ্ছে বাই 2028 কিছু সিটির মধ্যে, যেমন ইউএসএ এবং ইউরোপে কিছু কিছু সিটির মধ্যে এই রোবো ট্যাক্সি লঞ্চ করা। তার মধ্যে ফার্স্ট লঞ্চ করবে সান ফ্রান্সিসকো এবং মায়ামিতে। সো এই এই স্টোরিটা একটা ফ্যাসিনেটিং স্টোরি, বিকজ উবার আর কোনো ওরা যদি দেখে যে উবারের যেই অপারেশন মডেল, রাইট, অপারেটিং মডেলের মধ্যে রয়েছে ড্রাইভার, তারা 1099-এ কাজ করেন, তারা বেয়ারলি ফুল টাইমার রাখে ওখানে, প্লাস অফিসিয়াল কস্ট রয়েছে তাদের। ইয়েট ওরা যেটা করছে সেটা হচ্ছে রোবো ট্যাক্সি এখানে লঞ্চ করবে। তার মানে উবার যেটা দেখছে সেটা হচ্ছে লং টার্ম অপারেটিং স্ট্যান্ডার্ডাইজেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, লং টার্ম গোল যে তারা অ্যাচিভ করতে চায়, তার মধ্যে নাম্বার ওয়ান রয়েছে যে তারা প্ল্যাটফর্ম ওন করবে। দে ডু নট ওয়ান্ট টু ওন ড্রাইভার্স অর দে ডু নট ওয়ান্ট টু ওন এনি সর্ট অফ অটোনোমাস ভেহিকল, বাট তারা এন্টায়ার প্ল্যাটফর্মটাকে ওরা এন্ড টু এন্ড অটোনোমাস করে ফেলবে। তার মধ্যে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আমাদের রোবো ট্যাক্সিস, এবং যখন এটা লঞ্চ করবে আনফর্চুনেটলি ড্রাইভার্স থাকবে না তখন, এবং উই ডোন্ট নো দোজ ড্রাইভার্সের কি হবে, তারা কোথায় জব করবে বা কি আসে বিষয়। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে উবার নট অনলি রিভিয়ান, তারা 50 ডিফারেন্ট এআই অটোনোমাস কোম্পানির সঙ্গে কাজ করছে। সো যারা অ্যাকচুয়ালি উবারকে বিভিন্ন ধরনের ভেহিকল প্রোভাইড করবে অর রোবট অ্যাক্সেস প্রোভাইড করবে। এবং এটা হবে একটা অনেক বড় উবারের ক্ষেত্রে অনেক বড় গ্রোথ, বিকজ দে আর গোয়িং টু মেক টন অফ মানি। কিন্তু it at the same time, taxi driving or this kind of job was the last hope of people, স্পেশালি পিপল ফ্রম বাংলাদেশ এবং পাকিস্তান এবং অন্যান্য দেশে যারা রয়েছে। আম, আপনি ইংল্যান্ড, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় অনেক বাংলাদেশি তারা অ্যাজ এ ইজি অ্যাক্সেস এই জবগুলো করে থাকেন। সো এটা একটা অনেক বড় ব্লো হবে। এবং আরো 2 বছর সময় রয়েছে আমাদের হাতে, এবং এই 2 বছরের মধ্যে আমার কাছে মনে হয় দ্য হোল থিং উইল বি আউট অফ কন্ট্রোল, এবং ইটস কামিং। এটা ট্রু, কজ $1.25 বিলিয়ন অলরেডি ইনভেস্টেড, সো মিনিং থিংস আর কামিং প্রিটি ফাস্ট টু আওয়ার ওয়ে। অবশ্যই অবশ্যই। আমার একটা কোয়েশ্চেন আছে। সো তুমি বাংলাদেশ ভিজিট করেছো এবং দেখেছো বাংলাদেশের ট্রাফিক জ্যামের কি অবস্থা, এবং বাংলাদেশে উবারে বেশ পপুলার একটা সফটওয়্যার, রাইট, কোম্পানি। তো তোমার কি মনে হয় বাংলাদেশের রোবো ট্যাক্সির যে ব্যাপারটা এটা কতটুকু সফল হবে যদি বাংলাদেশে এটা আসে, বা আদৌ আসার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশে ভবিষ্যৎ বলা যায় না, ভবিষ্যৎ এটা ডিপেন্ড করে গভর্নমেন্টের পলিসির উপরে, বাট কারেন্ট স্ট্রাকচারে বাংলাদেশে এইটা সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি নেই। কারণ হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম হাইলি আনস্ট্রাকচার্ড। আমাদের যেমন লেন রয়েছে কিন্তু নোবডি ফলোস দ্য লেন। হয়তো দুটো লেনে আমাদের 5টা বা 6টা ডিফারেন্ট কার
প্যারালাল ট্র্যাকে দাঁড়িয়ে যায়, which is extremely difficult for a robo taxi to get used to. But having said that, যদি ইনাফ অ্যামাউন্ট ডেটা থেকে থাকে, সে ফর এক্সাম্পল উবারের যে কারেন্ট, উবার সম্ভবত বাংলাদেশে ক্লোজ করেছে নাকি ক্লোজ করেনি এখনো বাংলাদেশ না, উবার বাংলাদেশ উবার। এখনো ক্লোজ করেনি। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ভিজুয়াল ডেটাগুলো নেই উবারের কাছে, বাট ট্রাফিক রিলেটেড ডেটা রয়েছে, যেমন কতটুকু জ্যামে আছে এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড ডেটা, ওয়েন ইউ হ্যাভ মোর রিকোয়েস্ট, এবং তোমার পিক টাইম কখন, অফ পিক টাইম কখন, এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করে হয়তো উবার একটা অ্যানালজি দাঁড় করাতে পারবে, কিন্তু উবারের প্রয়োজন হবে ভিজুয়াল ডেটা, যেটা ওয়েমো করে নিউ ইয়র্ক সিটিতে। ওরা ওদের ক্যামেরা গাড়ি থাকে এবং এই গাড়িগুলো সারা সিটি ঘুরে বেড়ায় এবং ট্রাফিকগুলোকে ওরা ভিডিও করে, অ্যান্ড দেন ভিডিও অ্যানালাইসিস করে মডেলকে ট্রেন করে। সো রাইট নাও ইট ইজ নট, প্রবাবলি ইট ইজ নট পসিবল, বিকজ বাংলাদেশের যে ট্রাফিকের অবস্থা, ইটস রিয়েলি ডিফিকাল্ট বিকজ অফ রিক্সা এবং ছোট ছোট বেবি ট্যাক্সিজ অ্যান্ড আই ডোন্ট নো সিএনজি কল্ড। সো এই জিনিসগুলোর কারণে ডিফিকাল্ট, অ্যান্ড অলসো বাংলাদেশের যেই ট্রাক, রাইট, ট্রাক আনলোডিং লোডিং উইদিন দ্য সিটি, এগুলো আনস্ট্রাকচার্ড। সো যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারগুলো স্ট্রাকচার্ড হবে, ততক্ষণ পর্যন্ত ইট ইজ নট সেফ ফর কোম্পানি লাইক উবার টু রোল আপ দেয়ার রোবো ট্যাক্সিস ইন ঢাকা। অবশ্যই, অবশ্যই। তো অসাধারণ। আমরা চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ কর্নারে। আমাদের নতুন সেগমেন্ট, যেখানে আমরা কথা বলবো যে বাংলাদেশের যেই কারেন্ট প্রবলেমগুলো আছে, সেটা এই টেক দিয়ে কিভাবে সলভ করা সম্ভব বা সমাধান করা সম্ভব। তো আমাদের একটি পোস্টে নুসরাত সাথী কমেন্ট করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশে কতটুকু সফল হবে এবং কিভাবে তাদের বাচ্চাদেরকে বা তার বাচ্চাকে হচ্ছে এই এআই যুগে বড় করে তুলবে। তো আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য হচ্ছে ভাইয়া সবচেয়ে যোগ্য। আমার মনে হয় তুমি বলতে পারো ভাইয়া। হ্যাঁ, শিওর। ইয়েস স্যার, আমি নুসরাত সাথীকে ধন্যবাদ জানাই এরকম একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করার জন্য। এআই যখন সাকসেসফুল হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ডিরেকশনে দেখছি। আমরা কি চেষ্টা করছি নতুন এআই মডেল বিল্ড করার জন্য, নাকি আমরা এক্সিস্টিং এআই ইউজ করে এটাকে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যেতে চাই? ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলুক, আর নতুন বিজনেস ডেভেলপমেন্ট বলুক, অর সামথিং এলস। যদি আমি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি, তাহলে শুরু করতে হবে এরকম যে এক একটা এআই অর জেন এআই কোম্পানি, যাদেরকে আমরা চিনি ওপেন এআই, অ্যানথ্রোপিক এবং ডিপসিক, এরা এই কোম্পানিগুলোর রান করে হচ্ছে এআই চিপের উপর, এবং এআই চিপ রান করে হচ্ছে কম্পিটিশন এবং ইলেকট্রিসিটির উপর। সো যেটা হয়, কম্পিটিশন পাওয়ার প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ইউজ করে এবং কনজিউম করে। ইলেকট্রিসিটি কনজিউম করে, এবং ইলেকট্রিসিটি কনজিউম না করার ফলে যেটা হয় যে ইলেকট্রিসিটির একটা একটা কনস্ট্যান্ট ডিমান্ড তৈরি হয়, এবং যদি ইলেকট্রিসিটি না থাকে সেই ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট। এবং ইলেকট্রিসিটি জেনারেট করার ক্ষেত্রে যদি আপনার অনলি অপশন থাকে হচ্ছে অনলি অয়েল ইউজ করা, অথবা কোল ইউজ করা, অথবা ওয়াটার ইউজ করা, এখান থেকে যদি আপনি করেন, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভ আপনার পুরো বাংলাদেশকে প্লাস এআই মডেলসকে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ফার্স্ট ব্যারিয়ার বাংলাদেশের ক্ষেত্রে। অলদো বাংলাদেশে পারমাণবিক কেন্দ্র হচ্ছে, সেখান থেকে পারমাণবিক রূপপুর কেন্দ্র সম্ভবত এটাকে বলে, ওখান থেকে হয়তো ইলেকট্রিসিটি কোনো এক সময় জেনারেট হবে, এবং দ্যাট কুড বি এ সাপোর্ট ফর বাংলাদেশ বা ভবিষ্যতে। কিন্তু কারেন্টলি যেহেতু ইলেকট্রিসিটির অভাব রয়েছে, সেহেতু বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে এটা একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়াবে টু বিল্ড এ নিউ জেন এআই মডেল। নাম্বার ওয়ান প্রবলেম। সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে একটি H100 H100 চিপ, এটা $20,000 to $40,000 কস্ট করে। সো ফর এ জেন এআই মডেল ইউ নিড থাউজেন্ডস অফ দোজ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে গভর্নমেন্ট লেভেল থেকে ইনভেস্ট করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ বাংলাদেশ গভর্নমেন্টের প্রায়োরিটি ইজ এ ডিফারেন্ট প্লেস। যেমন বাংলাদেশের এডুকেশন সেক্টরটাকে আরও কীভাবে ভালো করা যায়, যেখানে বাংলাদেশের স্টুডেন্টরা 1-to-1 টিচারের যে রেশিও, এই রেশিওতে অনেকখানি পিছিয়ে রয়েছে, মেবি 1:65-70, সামথিং লাইক দ্যাট। সো যার ফলে
ভালো এডুকেশন সম্ভব হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ নেই। যেমন ভালো টপ ইউনিভার্সিটিতে টপ রিসার্চ যেগুলো তা হয় না, এবং যার ফলে আমাদের ইউনিভার্সিটিগুলো পিছিয়ে রয়েছে। এবং ইউনিভার্সিটি পিছিয়ে থাকার অর্থ হচ্ছে আপনার ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি ট্যালেন্টকে ইউটিলাইজ করে আধুনিক যে মডেল সেটা বিল্ড করতে পারা যাবে না, এবং দ্যাটস এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ। বাংলাদেশে আরও প্রবলেম রয়েছে, যেমন ফ্লাড কন্ট্রোল, দেন ভূমিতে ভূমি ইরোশন হয়ে যাচ্ছে নদীর কারণে, নদী ভেঙে যাচ্ছে, এবং প্রতি বছর বাংলাদেশকে ওখানে অনেক টাকা বরাদ্দ দিতে হয়। সো ওই ম্যাক্রো স্পেস থেকে যখন আমরা এগুলো দেখি তখন মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে এখনও বাংলাদেশ ইজ নট রেডি টু ডেভেলপ অ্যান্ড ডিপ্লয় জেএনএআই মডেল। সো আমরা সেফলি অ্যাসিউম করতে পারি এই মুহূর্তের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ডেভেলপিং নিউ জেনএআই মডেল ইজ নট পসিবল অ্যাট দিস পয়েন্ট, যদি না প্রাইভেট সেক্টর থেকে হিউজ কোনো ইনভেস্টমেন্ট আসে এবং এটাকে এন্ড টু এন্ড সাপ্লাই চেইন ম্যানেজ করে। সো তাহলে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দি আদার সাইড, দি আদার সাইড হচ্ছে জেন এআই ইউজ করে কিভাবে আমরা ভালো করতে পারি। দ্যাট উড বি দি আদার ওয়ে টু থিঙ্ক অফ। সো বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমাদের ট্যালেন্ট অনেক। যেমন ইউনিভার্সিটিগুলোতে গেলে ওরা দেখবেন যে মিনিমাম রিসোর্সের মধ্য দিয়ে বাংলাদেশি স্টুডেন্টরা দে আর ডুইং রিয়েলি রিয়েলি ওয়েল। এটার একটা বড় প্রমাণ হচ্ছে এই এনভিডিয়া, এনথ্রপিক, ওপেন এআই এবং এই ধরনের বড় কোম্পানিগুলোতে অনেক বাংলাদেশি বুয়েটিয়ান পড়াশোনা কাজ করছে, স্টুডেন্ট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটিস, এবং আরও অন্যান্য ইউনিভার্সিটি থেকে ওখানে আসানুল্লাহ ইউনিভার্সিটি, আই থিঙ্ক ইউর ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। তো ওখানে অনেক বাংলাদেশি কাজ করে। তারা যখন বিদেশে চলে যাচ্ছে তারা কাজ পাচ্ছে, বাট দেশে থাকলে কাজ পাচ্ছে না। সো ইট শোজ যে বাংলাদেশ মার্কেট এবং বাংলাদেশের যে অবস্থান, এইটা ইজ ভেরি ভেরি মাচ স্মল, এবং যার ফলে এদেরকে নতুন ট্যালেন্টকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না। সো কিন্তু আমরা যদি এআই মডেলগুলো ইউজ করা শিখি, সেই ক্ষেত্রে আবার এটা পসিবল এটাকে চেঞ্জ করা। যেমন আমরা যেটা নিয়ে কথা বলেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি এডুকেশনটাকে ভালো করতে চায়, নতুন ক্যালিবার স্টুডেন্ট, নতুন স্কিলফুল স্টুডেন্ট ক্রিয়েট করতে চায় এবং ওয়ার্কফোর্স ক্রিয়েট করতে চায়, সেই ক্ষেত্রে তারা এআই মডেলগুলোকে ইউজ করে নতুন কারিকুলাম দেখে এবং এটাকে ট্র্যাকিং এর মাধ্যমে নিয়ে যেতে পারে, যার ফলে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী উপকার হবে এবং যারা স্টুডেন্ট তারা স্কিলফুল হয়ে বের হবে। অ্যান্ড আই থিঙ্ক তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশনের এই একটা উদ্দেশ্য রয়েছে যে তারা নতুন টেকনিক্যাল স্কিল ক্রিয়েট করতে চায় বাংলাদেশিদের মধ্যে। সো হুইচ ইজ গ্রেট। আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশিরা আহ, আহ, এই জেনে ইউজ করে নিজেদেরকে স্কিলফুল করতে পারে। ফর এক্সাম্পল, তুমি ফর এক্সাম্পল আপনি চাইলে আপনি নিজের স্কিল সেটটাকে আরো ডেভেলপ করতে পারেন। যেমন কেউ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বুঝে থাকেন, মিনিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা প্রয়োজন, অলদো এআই ক্যান রাইট প্রোগ্রামিং, কিন্তু ইউ নিড টু ওয়ার্ক উইথ এআই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, দেন অনলি ইউ ক্যান ইমপ্রুভ ইট। ইফ আপনি যদি এটা না বুঝেন তাহলে ইমপ্রুভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে ইউ ক্যান ইউজ জেন এআই এবং ইমপ্রুভ আপনার নিজস্ব জ্ঞানকে ইমপ্রুভ করতে পারেন। এটা হচ্ছে আরেকটা ওয়ে টু স্কিল আপ ইউরসেলফ। আরো যেটা করা যায় সেটা হচ্ছে নতুন নতুন এই জেন এআই টুলস ইউজ করে ইউ ক্যান ডেভেলপ এ বিজনেস। যেমন কেউ একজন আপনার আপনার ফ্রিল্যান্সিং সার্ভিসের জন্য লোগো চাচ্ছে। সো আগে হয়তো একটা লোগো ক্রিয়েট করতে আপনাকে ৩-৪ ঘন্টা বা ৫ ঘন্টা সময় দিতে হতো। এখন সেম কাজটাই আপনি প্রম্পটের মাধ্যমে এআই থেকে বের করে নিয়ে আসতে পারবেন উইথ উইথ লিটল মানি এবং মোর সাপ্লাইজ। সো ফর এক্সাম্পল আগে যদি একজনকে সাপ্লাই করতেন, এখন হয়তো আপনি ৫ থেকে ৬ জনকে অ্যাট দ্য সেম টাইম সার্ভ করতে পারবেন। সো এআই এর বেনিফিট গুলো হচ্ছে এখানে। এবং বাংলাদেশিদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যারা আমরা অ্যানালিস্ট রয়েছি, যারা আমরা প্রজেক্ট ম্যানেজার রয়েছি, কিংবা যারা ফ্রিল্যান্সার্স রয়েছি, তাদের এই এআই বোঝা এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং বোঝা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে কেবল আমরা এটার সুফলটা আনতে পারবো ঘরে, এবং আমাদের এত বড় আই থিঙ্ক 650,000 ফ্রিল্যান্সার্স বাংলাদেশে রয়েছে এবং তাদের জন্য বেনিফিশিয়াল হবে। সো যেটা মূল কথা সেটা হচ্ছে এআই আপনার জব নিবে না। এআই ইজ নট হিয়ার টু টেক ইউ জব। কারা আপনার জব নিবে? যারা এআই স্কিলফুল, আপনার কোওয়ার্কার, আপনার ফ্রেন্ডস, আপনার কলিগস,
যারা অলরেডি এআই ভালো বোঝেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো জানেন, তারা স্কেল আপ করছে নিজেদেরকে এবং তারাই আপনার জন্য বড় থ্রেট হবে। সো কম্পিটিশনটা ইজ নট উইথ এআই বাট উইথ এআই স্কিলড পিপল। এবার পাশাপাশি যদি আমরা দ্বিতীয় কোশ্চেনটাকে আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের বাচ্চাদেরকে কিভাবে এআই জগতে আপনি বড় করবেন, রাইট? অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি নিজেও অ্যাকচুয়ালি চিন্তিত ব্যাপারটা নিয়ে। বাট যতটুকু আমি বুঝতে পারি সেটা হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে গ্রো করাটা ভেরি ইম্পর্টেন্ট। ওদের মধ্যে তাদের খেলাধুলার টাইম দেওয়া, তাদেরকে ইনাফ টাইম দেওয়া যে প্যারেন্টস এর সাথে আন্ডারস্ট্যান্ড করা, কালচারালি বোঝা এবং আ তাদেরকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা, এই চেষ্টাটার মধ্যে কোনো ত্রুটি থাকার প্রয়োজন নেই বা ত্রুটি থাকাটা উচিত নয়। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাদেরকে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে অনেকখানি মুখস্থ নির্ভর একটা এডুকেশন সিস্টেম। সো এই জায়গাটাতেই বাংলাদেশের প্যারেন্টসদেরকে কাজ করতে হবে। আপনারা বাংলা বাচ্চাদেরকে অনেক বেশি প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করার চেষ্টা করুন। যেমন ধরেন কোনো একটা প্রবলেম তারা যখন দেখবে, তারা যাতে তাদের নিজের মতো করে চিন্তা করতে পারে প্রবলেমটাকে। তারা যাতে কোনো একজনের প্রবলেম দেখে ও তাদের কোনো একজনের সলিউশন দেখে নিজের সলিউশনটাকে চিন্তা না করে। তারা যাতে নিজেকে ওইভাবে কপি অ্যান্ড পেস্ট না করে, রাইট? সো বাংলাদেশের ক্ষেত্রে সবার আগে রাইট। ইম্পোর্টেন্ট ব্যাপার হবে আম সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি ক্রিয়েট করা বাংলাদেশি প্যারেন্টস এর মধ্যে। তার মধ্যে কি করতে পারেন? তার মধ্যে বাংলাদেশি বাচ্চাদেরকে দিয়ে ছোট ডিওআই প্রজেক্ট আপনি বাসায় ক্রিয়েট করাতে পারেন। যেটা হচ্ছে আমরা ছোটবেলায় প্লেন উড়াতাম। আমরা ছোটবেলায় আ কাগজ দিয়ে নৌকা বানাতাম। এবং ওই ব্যাপারগুলো ছোট ছিল। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো আমাদের মধ্যে একটা কিউরিওসিটি ক্রিয়েট করত। এখনকার জমানাতে যাতে বাচ্চারা আরো বেটার কিছু করতে পারে। আরো বেটার কোনো টুলস এবং প্রজেক্টস বাসায় বানাতে পারে এবং যত বেশি তারা এগুলো বানাবে তত বেটার করবে। আগে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ছিল টোটালি আ ইন আ লাইক মুখস্থ নির্ভর এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাতে আমরা ওই রিসার্চার তৈরি করতে পারতাম না। বিকজ আমাদের টার্গেট ছিল যে অল্প সময়ে আমরা একটা ওয়ার্কফোর্স ক্রিয়েট করে এটাকে আমরা মার্কেটে নিয়ে আসবো। যারা অল্প কাজ করতে পারবে বা বেসিক কাজগুলো করে নিতে পারবে। বাট এখন শিফট হয়েছে। এআই শিফট হওয়ার কারণে পলিসি মাস্ট শিফট টু। আর প্যারেন্টস এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে mathematics. Every parents must focus on mathematics and স্কুলের মধ্যেও ম্যাথমেটিক্স শেখানোটা অত্যন্ত জরুরি। ম্যাথমেটিক্স যেটা করে সেটা হচ্ছে আপনার মধ্যে কিউরিওসিটিটা জাগায় এবং আপনার ব্রেইনকে শার্প করে এবং যেটা হয় বাচ্চারা আরো বেশি প্রবলেম সলভিং এবিলিটি ক্রিয়েট করতে পারে। সো আম যাদের বাচ্চারা অলরেডি ১২, ১৩ বা ১৪ বছর হয়ে গেছে, তাদের বাচ্চাদের অ্যাকচুয়ালি I feel like they should learn প্রোগ্রামিং। পাইথন ল্যাঙ্গুয়েজ কোন একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানা এবং ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা যাতে নতুন করে কোন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারে উইথ দি হেল্প অফ এআই। এটাই হবে রাইট স্ট্র্যাটেজি ফর নাও। আমরা ভবিষ্যতে দেখব কোন দিকে চেঞ্জ হয়। কারণ এআই এর ইমপ্লিকেশনস রয়েছে, এটা জব কাট করছে। কারণ আমরা এখনো চিন্তা করতে পারছি না ফিউচারে কিভাবে এআই আমাদেরকে হেল্প করতে পারে। যখন এআই এর হেল্পটা আমরা টোটালি বুঝবো, বিজনেস এক্সপ্যান্ড করবে এবং বিজনেস এক্সপ্যান্ড করলে তখন এই জায়গাগুলোর মধ্যে নতুন ওয়ার্কফোর্স এর প্রয়োজন হবে এবং তখন যাতে আমাদের নেক্সট জেনারেশন যাতে এই গ্যাপ গুলো ফিল আপ করতে পারে এবং এটাই হবে আমার প্যারেন্টস এর জন্য সাজেশন এট দিস পয়েন্ট। চমৎকার, চমৎকার ভাইয়া। অবশ্যই আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে হচ্ছে ইভলভ করে গ্লোবালি এবং আমাদের দেশে, এবং সে অনুযায়ী অবশ্যই আমরা মতামত জানাবো, আমাদের আপডেটগুলো দিব। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই এপিসোড থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো আপনাদের জীবনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এবং আপনারা যদি কোনো বিষয়ে আমাদের পডকাস্টের দ্বিমত বা একমত পোষণ করে থাকেন, অবশ্যই তা আপনারা জানান। আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে ফলো দিন এবং অবশ্যই আমাদের পাশে থাকুন, কারণ আপনাদের প্রতিটি লাইক, সাবস্ক্রিপশন এবং ফলো আমাদেরকে পরবর্তী এপিসোডে আরো ভালো করার অনুপ্রেরণা দেয়। সো আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। ভাইয়া, তুমি যদি কিছু বলতে চাও। আপনারা যারা এই এপিসোডটি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদেরকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি আপনারা যারা এআই সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপ করতে চান,
আমাদের এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যাজ আমরা প্রতি সপ্তাহে নতুন এপিসোড নিয়ে আসি, নতুন অ্যানালিসিস নিয়ে আসি, এবং আমরা ট্রাই করি আমাদের সমস্ত অ্যানালিসিস যাতে আপনাদেরকে কোনো না কোনোভাবে আপনাদের ক্যারিয়ার এবং বিজনেসে উপকার করে। সো ইনভাইটিং ইউ টু দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আসসালামু আলাইকুম ফ্রম নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম ফ্রম ঢাকা। সবাই ভালো থাকবেন।